রাজশাহীর ভাইরাল মিনি সুইজারল্যান্ড খ্যাত মিডল চর আজকে আপনাদের মাঝে ঘুরে দেখাবো। পরিবেশটা কেমন? ভালোই সুন্দর। নওগাঁ থেকে আসছি। যে কোনো সময় ভেঙে যেতে পারে। আবার এই চরের এটি হচ্ছে একমাত্র স্কুল যেখানে আপনার সুন্দর মতো পড়াশোনা করা হয়। রাজশাহী নদীর বুক চিরে তৈরি হয়েছে একটি দ্বীপ, যেই দ্বীপটির নাম অনেকেই দিয়েছে সুইজারল্যান্ড বা সেন্ট মার্টিন। এই দ্বীপে বসবাস করে 60 থেকে 70টা পরিবার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর এখন বর্তমানে আসি রাজশাহী শহরে। আর রাজশাহীর সুইজারল্যান্ডে আজকে আমাদের গন্তব্য। হ্যাঁ, আপনারা অনেকে দেখছেন যে রাজশাহী সুইজারল্যান্ড বেরোয়েছে। তো বর্তমানে এখন আমরা যাচ্ছি সেই সুইজারল্যান্ডে। আর এটি মূলত রাজশাহী শহর। আর রাজশাহী শহরে চলে আসলাম আজকে মূলত ঘোরাঘুরি করার জন্য। দেন আজকে আমরা চরে যাব এবং চরের মানুষের জীবনযাত্রা নিয়ে একটি ভিডিও প্লাস সেখানকার যে নতুন পরিবেশ, তো সবার জন্য মূলত মানে এটুদের সব কিছু শেয়ার করার জন্য মূলত আজকে যাওয়া রাজশাহীতে। আর সাথে আছে এই যে আশিক ভাই, আর সামনে আছে শামীম ভাই। তো আমরা এখন আমাদের উদ্দেশ্য একটাই, রাজশাহী শহর প্রেজেন্টেশন করা আপনাদেরকে, আর এই শহরের সুন্দর সুন্দর সবকিছু তুলে ধরার জন্য মূলত আজকে আমাদের যাওয়া। এই চরে যাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে তালাইমারি, এবং তালাইমারি থেকে আপনারা সোজা চলে আসবেন মিজানের মোড়। ভাই, রাজশাহীতে এসে কেমন লাগছে আপনার? আসলে এখানকার আজকের পরিবেশটা একদমই সুন্দর, কারণ আজকে রোদ নাই। আমরা যেহেতু যাচ্ছি মিনি সুইজারল্যান্ডে, সেখানে অনেক রোদ। আমরা বর্তমানে যে ঘাটে আছি এটি মূলত নৌকার ঘাট। এখান থেকে আপনাদের চরে যাওয়া লাগে। আর এখান থেকে চরে যেতে আপনাদেরকে দিতে হবে 50 টাকা। 50 টাকার মাধ্যমে আপনারা কিন্তু চরে যেতে পারবেন। এখানে অনেকগুলো নৌকা আছে, এই নৌকাগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চরে যেতে পারবেন। এই নৌকার ঘাটটির নাম টগার মোড়। আপনারা টগার মোড়ে এসে আপনারা এই টগার ঘাটে চলে আসবেন। এখান থেকে আপনারা 25 টাকা দিয়ে যেতে পারবেন এবং 25 টাকা দিয়ে আসতে পারবেন। সবচেয়ে মজার বিষয় আপনারা যখন নৌকাতে যাবেন তখন আপনাদেরকে 50 টাকা দিয়ে ওপারে পার করে নিয়ে যাবে, এবং আসার সময় আপনারা কিন্তু যে কোনো নৌকাতে যে কোনো টাইমে কিন্তু এপারে পার হয়ে আসতে পারবেন। আপনারা চলে আসবেন টগরের মোড়ে, এবং টগার মোড় যেটা বলে সেখান থেকে আপনারা নৌকাতে যেতে পারবেন। আর নৌকাতে যাওয়ার জন্য আপনাদেরকে দিতে হবে 50 টাকা। পদ্মা নদীতে ঢেউ খেতে খেতে আপনি চলে আসবেন এই পারে, যেখানে আসার পরে আপনাকে একটা কিন্তু সুন্দর ফিল দেবে। পাশাপাশি এখানে যখন আপনারা নামবেন তখন মনে হবে যে আপনারা একটা সেন্ট মার্টিনে রয়েছেন। অনেকে এটাকে সুইজারল্যান্ড বললেও আমার কাছে কিন্তু সেন্ট মার্টিন মনে হয়েছে, কারণ আমি সেন্ট মার্টিন গিয়েছি। সেন্ট মার্টিন চারপাশে পানি থাকে, মাঝখানে একটা দ্বীপ। তো সেম এইটাও আপনাদের এর আগে বহু ভিডিও দেখাইছি, কিন্তু একটি আজকে বাস্তব ভিডিও তুলে ধরবো। বাস্তব একটা কিছু মানুষের জীবনযাত্রা তুলে ধরার জন্য মূলত আজকে আসা। তো দেখেন বর্তমানে যে জায়গাটিতে আছি এটি মূলত রাজশাহীর একটি চর, যেটাকে অনেকে সুইজারল্যান্ড বলে। তো এই চরে আসার পরে আমি আসলে অনেকটা থমকে গেছি অনেক কিছু দেখে, যে মানুষের জীবন আমরা কই থাকি আর ভাইরা কই থাকে আসলে। এখানে দেখেন কেমন একটা পরিস্থিতি, ছোট ছোট বাসা, ভালো কোনো বাসা নাই। তারা সব সময় মানে ঝড় বৃষ্টি তুফান সুনামি যেটা বলেন সব কিছু তাদের মাথার উপর দিয়ে যায়। ছোট ছোট বাসা, তারপরে এই আশেপাশে হয়তো ধান হয়। এখানে অনেক জমি আছে এবং হাতে গোনা কয়েকটি বাসা, তবে খুব বেশি মানুষ দেখা যাচ্ছে না। তবে একটি জিনিস দেখতে পাচ্ছি, তারা গরু, তাদের প্রধান যে জিনিসটা সেটা গরু। তারা অনেক পালন করে, সেটা দিয়ে হয়তো তারা জীবিকা নির্ভর করে আর কি। তো পাশাপাশি এছাড়াও গরুর আরও পাল রয়েছে। তো অনেক বিশাল জায়গা, মোটামুটি অনেকটাই বড়। আর ওই পাশে যে জায়গাটি, পিছনের ওই জায়গাটা ইন্ডিয়া, মানে আমরা আছি একদম বাংলাদেশের শেষ সীমানায়, রাজশাহীর একবারে শেষ প্রান্তে, এবং পাশে আপনার ইন্ডিয়া। আর পানিটা আছে, পানির ওপারে ইন্ডিয়া। গ্রামের খোলামেলা পরিবেশ, এখানে রয়েছে হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই, যা পালন করে কিন্তু অনেকটাই আরাম পায় এখানকার মানুষেরা। ব্যাপক বৃষ্টি হুট করে, এখন অন্তত বৃষ্টির ভয়ে দৌড়াতে হচ্ছে আমাদেরকে। আর আশেপাশে বাসা নাই, অনেক দূরে বাসা, অন্তত ছায়ার জন্য হলেও
ছাড়া না, বৃষ্টির জন্য হইলেও কোথাও যে দাঁড়াতে হবে, যে পরিমাণ বৃষ্টি, বাপরে বাপ। বৃষ্টি চলে আসছে এখন, বৃষ্টির জন্য কদম গাছের নিচে আমরা। এই চরের মানুষগুলো সত্যি অনেকটা আন্তরিক। আমরা অপরিচিত হলেও আমাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলেছে এবং আমাদের সাথে একটা ভালো আন্তরিক সম্পর্ক যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। চরের মধ্যে আসার পরে এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর ভাইয়ের বাসা হচ্ছে এখানেই। ভাইয়ের নাম হচ্ছে আরিফ। ভাই হচ্ছে এখানে বাইক চালাচ্ছে। আমি দেখে হচ্ছে পুরোটা অবাক ছিলাম যে ভাই এখানে বাইক নিয়ে কিভাবে আসলো। তো ভাই বললো যে আমাদের নৌকা আছে নিজস্ব, ওখান থেকে পারাপার করে নৌকাতে তুলে নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো এইভাবে হচ্ছে ভাইদের জীবন অনেকটাই হচ্ছে কষ্টের বলতে পারেন, যে যখন হচ্ছে আপনার ইয়ে হয় মানে চর ভেঙে যায়, তখন বলছে যে আমার জন্ম এখানে হয়। যখন এক চর ভেঙে যায় আমি আর এক চরে যে আমরা বাসা করি, আবার একটা ভেঙে গেলে আরেক চরে আসি। আমাদের এইভাবে চলছে জীবন। এই চরে মানুষ বসবাস করতেছে মাত্র 7 বছর ধরে। এর আগে অন্য চরে ছিল এবং ওটা ভেঙে যাওয়ার পরে এই চরে কিন্তু এখানকার বাসিন্দারা চলে আসে। বর্তমান সময়ে চরকে ঘুরে দেখার জন্য রাজশাহী শহর থেকে এবং বিভিন্ন শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন ছুটে আসছে বা পর্যটক ছুটে আসে এখানে। পর্যটক আসার জন্য এখন বর্তমানে এটি একটি পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে এবং এখানে কিন্তু 3 দিন থেকে দোকানপাটও কিন্তু বসতেছে। এখানে বিভিন্ন রকমের যায় জিনিসের দোকান নিয়ে এবং খাওয়ার দোকান নিয়ে। ভালো লাগছে, জায়গার পরিবেশটা কেমন? ভালোই, সুন্দর। কেমন লাগছে? অনেক সুন্দর ভাইয়া, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে, এই জন্য একটু জিরাই নিচ্ছে। ভাইয়া আপনাকে কেমন লাগছে? আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি নওগাঁ থেকে। নওগাঁ থেকে আসছি এবং হচ্ছে খুব ভালো লাগতেছে। ও ছোট ভাই, তোমাকে কেমন লাগছে? ভালো। ছোট ভাই কি দেখতে এসেছো এখানে? এমনি আমরা ফুটবল খেলতাম। তোমার বাসা কোথায়? এই যে নদীর ধারে। এখানে বাসা? হ্যাঁ। চরে না ওপারে? ওই পার। ওপার থেকে চলে আসছো? তোমাকে এখন দেখেন যদি হাইজ্যাক করা হয়? হলো? না ভাই, হয় নাই? আপনারা হাইজ্যাক হয়ে যাবেন, কিন্তু ওই হবে না। সিস্টেম করে এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছে, হ্যাঁ, একটু ঘোরার জন্য, আনন্দ করার জন্য। একদল ছেলে পেলে রাজশাহী থেকে এসে এখানে হচ্ছে ফুটবল খেলছে। এখানে হচ্ছে তারা হচ্ছে ফুটবল খেলে আনন্দ করছে, সরাসরি রাজশাহীতে না খেলে এখানে সরাসরি ফুটবল নিয়ে এসে এখানে হচ্ছে তারা খেলা করছে। এই চরের মধ্যে হচ্ছে যতগুলো বাসা আছে সবগুলো বাসা হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আপনার খড়কুটোর বা হচ্ছে টিনের। তবে এই একটা ইটের হচ্ছে একটা বিল্ডিংটা, যে বাসাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাসা না, এটা মূলত মসজিদ। তো এটাই বলতে চাচ্ছিলাম যে একটা মসজিদ ছাড়া বাকি যে বাসাগুলো রয়েছে সবগুলো কিন্তু টিনের, প্লাস হচ্ছে আপনার খড়কুটোর যেই আর কি তৈরি করে সেগুলো হচ্ছে এখানকার হচ্ছে বাসাগুলো। নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এরকম আমরা অনেক কথা শুনছি বা অনেক বই দেখছি যে অতিরিক্ত পানির কারণে একটা চর ভেঙে যায়, আর এক জায়গাতে হচ্ছে তখন বসত বাড়ি করতে হয়। তো ঠিক এরকম একটা অভিজ্ঞতার শিকার হলাম আজকে এখানে এসে। আমার পাশে যে আঙ্কেলগুলো বসে আছে এনাদের বাসা হচ্ছে আমাদের পদ্মার নদীর হচ্ছে ঠিক চরে। আর আঙ্কেলের মুখ থেকে শুনলাম যে তাদের বাসা ছিল অন্য জায়গাতে, মুর্শিদাবাদ, ইন্ডিয়ার মুর্শিদাবাদের হচ্ছে পাশে ওখানে একটা চর ছিল, ওখানে হচ্ছে তাদের বসত বাড়ি ছিল। কিন্তু পর্যায়ক্রমে নদী ভাঙ্গনের ফলে এখন কিন্তু এসে আবার এটা হচ্ছে খিদিরপুর, এখানে হচ্ছে 7 বছর হচ্ছে সবাই কিন্তু এখন বাসা করছে, এখানে হচ্ছে থাকছে। তো এই বিষয়টা দেখে অবাক হলাম যে আসলে সময়ের পরিবর্তে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না আঙ্কেল? যে বারবার আপনাদের খারাপ লাগে না বা সবসময় পার হয়ে আসতে এরকম, বা এই জন্য কি আপনারা হচ্ছে মানে ওইভাবে এই জন্য কি আপনারা হচ্ছে মানে বাড়ি ঘর ইট দিয়ে তৈরি করেন না নাকি? যে কোনো সময় যে কোনো সময় ভেঙে যেতে পারে। আবার যখন ঘূর্ণিঝড় হয় বা ঝড়টা ব্যাপক বাতাস আসে নষ্ট হয়ে যায়, প্রতিবারে যখন ঝড়টা আসে তখন হয়তো ইনশাল্লাহ ওই বিপদটা একটু কম হয়, মানে অন্য জায়গায় হ্যাঁ, আমাদের এই রাজশাহীতে একটু ঝড়টা কম হয়। যেমন বরিশাল বা বিভিন্ন কক্সবাজারের দিকে যে ঝড়টা হয় সেই ঝড়টা আসলে হয় না। আল্লাহ তাআলা অনেক হেদায়েত দান করে আমাদেরকে, খুব সাহায্য করে, আসলে খুব ভালো। এই বিষয়টা হচ্ছে খুব ভালো লাগে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আঙ্কেলদের জীবন, এক একটা আঙ্কেলদের এখানে হচ্ছে 60 থেকে 70টা গরু আছে। এটা জেনে আপনারা অবাক হবেন যে তাদের প্রধান জীবিকা নির্ভর, মানে তেনারা তো এখানে কিছু করতে পারে না, দোকান করতে পারে না, কিছু না। তো এক্ষেত্রে তারা হচ্ছে গরু পালন করে, পাশাপাশি ধান কিন্তু অনেক হচ্ছে চাষ করে আঙ্কেলরা, এবং পাশাপাশি মাছও তো মনে হয় ধরেন না। আপনাদের এখানে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু খ্যার, যেটা মানে ধানের যেটা খ্যার বা কিন্তু পোয়াল বলে অনেকে। তো
এখানে ধান কোথায় চাষ হয় আসলে? এই যে মাঠটা বাদে এখন তো নদী। ও, এগুলাতে ধান পরে চাষ হবে, মানে পানি শুকিয়ে গেলে ধান হয় এগুলো? হ্যাঁ, ধান লাগাই আমরা। ও, আপনাদের নিজস্ব জমি হ্যাঁ, এগুলা নিজস্ব আছে? জমি আছে। নিজস্ব আছে, আর এই চরে কোনো আবাদ হয় কি? হ্যাঁ, সব আবাদ হয়। কালাই হয়, মসুর হয়, মাসকালাই, হ্যাঁ, গম, ধান, যা বুনবেন করবেন সেই হবে। আপনার টুলের উপর দিয়ে পানি যায়, এখান থেকে পানি যায়। এগুলো তো পানি চলে আসে। কোনো বছর উঠে, কোনো বছর হয়তো চলটা ঘুরিয়ে। আর বছর অল্প অল্প হয়েছিল এতটুকু এগুলোতে, এইখানে হয়নি। মাঝে ঘুরছিল। আরেকটা জিনিস দেখে অবাক হলাম যে সবগুলো বাড়ি খড়কোটার বা আপনার টিন টিন দেওয়া, কিন্তু একটা হচ্ছে মসজিদ হচ্ছে ইট দিয়ে। সবাই মিলে ইট নেশা করছেন নাকি? আমরা এই কয় ঘর লোক তো বেশি না, 60-70 ঘর লোক আমরা। 60 থেকে 70 ঘর। হ্যাঁ, সরকারও দিয়েছি। সরকারও কিছু, হ্যাঁ, তবে কারেন্ট তো মনে হয় না এখানে। না কারণ এই যে আমাদের সোলার আছে, সোলার। সোলার আর বড় ফ্যান চালাই এখানকার চরের আঙ্কেলেরা হচ্ছে কত পরিমাণ ভালো, বুঝতে পারছেন কত পরিমাণ ভালো মনের মানুষ। আমাদের সাথে কখনো পরিচয় নাই, আজকে ফার্স্ট টাইম পরিচয়, তাও বলতেছে আসেন, দাওয়াত দিচ্ছে। মানে বিষয় হচ্ছে অনেক ভালো লাগলো যে এনারা হচ্ছে অনেক মিশুক এবং সবার সাথে মানে আত্মীয়তা করতে বা মানুষকে আপ্যায়ন করতে খুব ভালোবাসে। এই বিষয়গুলো হচ্ছে খুবই ভালো লাগছে। এই এলাকার মানুষের জীবনযাত্রা চলে শুধুমাত্র সৌরবিদ্যুতের মাধ্যমে। এখানে নেই কোনো কারেন্ট, নেই কোনো অন্যরকম সেবা। এখানে রয়েছে একটি সরকারি স্কুল এবং এই স্কুলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। চরের মধ্যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য তৈরি করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, যা একদম কিন্তু সরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বর্তমানে এখন যে জায়গাটিতে আছি, আমার পাশে যে ছোট বাবুদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সবাই হচ্ছে স্টুডেন্ট। আর এই চরের হচ্ছে এটি হচ্ছে একমাত্র স্কুল যেখানে হচ্ছে আপনার সুন্দর মতো হচ্ছে পড়াশোনা করা হয়। আর এখানকার শিক্ষক প্লাস এখানকার যে ছাত্ররা আছে তারা হচ্ছে খুবই ভালো এবং আন্তরিক। অনেক অনেক। কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে। তোমাদের স্যার ম্যাডামগুলো কেমন? ভালো? হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? ভালো। সবাই ভালো আছো? হ্যাঁ। পড়াশোনা করছো ঠিক মতো? এখানে দেখেন কারেন্ট নাই, ফ্যান নাই, তারপর আপনারা এত সুন্দরভাবে টিকে আছেন, এটা যদি একটু বলতেন। আমরা জন্ম থেকে চরে বসবাস করি এবং ওই পারে যারা পড়াশোনা করে তারা খুব কষ্টকর হয়। আর এখানে সরকারের মাধ্যমে সৌরবিদ্যুতের প্রত্যেকটা বাড়িতে একটা করে সোলার দেওয়া হয়েছে। যখন নৌকা দিয়ে এই পাশে আসলাম তখন খুব ভালোই লাগলো। আসার পরে পরিবেশটা অনেক সুন্দর, তবে যদি রোদ না থাকে অনেক সুন্দর লাগতেছে, তখন ভালো লাগে। কিন্তু রোদ থাকলে একটু বিরক্তিকর লাগতেছে। যাই হোক, কিন্তু বাড়িঘর এই সবগুলো দেখতেছি অনেক ন্যাচারাল পরিবেশ, যেটা আসলে আমাদেরকে মুগ্ধ করতেছে। রাজশাহী শহরে এরকম নাই, তবে চরে আসার পর ভালো লাগতেছে। অনেকদিন পর আসলাম এরকম একটা পরিবেশে, ন্যাচারাল একটা পরিবেশে, ভিউটা অনেক সুন্দর। এই চরে চাষ হয় ধান, পাট, গম এবং কালাই। আপনারা কিন্তু সবসময় এরকম ভিউ পাবেন না। তোমাদের নাম কি? তোমার নাম কি? এটা লাগবে না। তোমার নাম আব্দুল্লাহ? শুক্রিয়া। তোমার নাম শুক্রিয়া? তোমার নাম কি? তোমার নাম কুলসুম? বাবা, তোমার নাম কি? কেমন আছো তোমরা? আমিন। ভাত খাইছো? হ্যাঁ, তোমাকে দিব তো। কি দিয়ে ভাত খাইছো? মুরগির গোস্ত? আমাকে খাইতে দিবা? আমি খাইতে চাইলে আমাকে মুরগির মাংস দিয়ে খাইতে দিবা? তোমাদের বাসা কোনটা? ওটা? স্কুলে যাও তুমি? স্কুলে যাও? এটা হচ্ছে এনাদের হচ্ছে আনন্দ। হ্যাঁ, ছোট বাচ্চাদের পরিবেশ। ও হচ্ছে ক্যামেরা নিচ্ছে। তুমি কি করবে এটা নিয়ে? এটা নিয়ে তুমি কি করবা? হ্যাঁ, না এটা না হবে না। আমাদের মোটামুটি হচ্ছে ঘোরাঘুরি শেষ। আপনাদের যতটুকু পেরেছি এখানকার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাইলে আপনারা ঘুরে যেতে পারেন। এখন আমরা ব্যাক করবো এখান থেকে।